হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল রূপান্তর। দেখো চামচ দেখতে পাচ্ছ তো? তার মানে এটা পরিষ্কার যে আমরা এই লেকচারে গলীয় দর্পণ নিয়ে আলোচনা করতে চলেছি। আগের লেকচারটাতে আমরা আলোক চ্যাপ্টারটা পড়ার জন্য যা যা লাগে, মানে যেগুলো না জানলে আলোকটা সহজ করা যাবে না, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে সরাসরি চামচ নিয়ে চলে এসেছি, মানে সরাসরি মাধ্যমিকের টপিক নিয়ে আজকে আলোচনা শুরু হবে। তো আজকের প্রথম টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে গলীয় দর্পণ কাকে বলে। এতদিন পর্যন্ত তোমরা যা পড়েছো আলোক চ্যাপ্টারে প্রথম টপিক হচ্ছে গলীয় দর্পণ। দেখো এই যে চামচটা দেখতে পাচ্ছ, দেখো দেখো তোমার চেহারা দেখতে পাচ্ছ, আমি তো আমার দেখতে পাচ্ছি। তো এই চামচটা একটা দর্পণের মতো কাজ করছে। তার মানে তুমি এর সামনে যখন মুখটা ধরছো, তুমি তোমার মুখটা দেখতে পাচ্ছ। তার মানে আয়না যে কাজ করে চামচটাও তো তাই কাজ করছে। তার মানে হচ্ছে যে এই চামচটাও গলীয় দর্পণ, একটা দর্পণ হিসাবে ব্যবহার করা হচ্ছে। কিন্তু এই দর্পণটা সাধারণ দর্পণ বা সমতল দর্পণ নয়, এটা হচ্ছে একটা গলীয় দর্পণ। তো গলীয় দর্পণ কি, চলো শুরু করি। গলীয় দর্পণ মানে হচ্ছে যদি কোনো দর্পণ কোনো গোলকের অংশ হয়, ধরো একটা গোলক ছিল, সেই গোলকটাকে কেটে নিয়ে যদি ওর পৃষ্ঠতলটাকে দর্পণ হিসাবে ব্যবহার করা হয়, তাহলে ওই ধরনের দর্পণগুলোকে বলা হয় গলীয় দর্পণ। যেমন দেখো এই যে চামচটা দেখতে পাচ্ছ, এটা একটা গোলকেরই অংশ কেটে নেওয়া হয়েছে বলে মনে হচ্ছে, তাই না? যে দেখো একটা এদিকে একটা কেটে ফেলা হয়েছে, এদিকে একটা, তার মানে হচ্ছে এটা হচ্ছে একটা গলীয় দর্পণ। যদি কোনো দর্পণ কোনো গোলকের অংশ হয়, এটা একটা গোলকের অংশ, গোলক থেকে কেটে নেওয়া হয়েছে, দিয়ে এই চামচটাকে বানানো হয়েছে, তাহলে গলীয় দর্পণ কাকে বলবো? যদি কোনো দর্পণ কোনো গোলকের অংশ হয়, মানে গোলকের পৃষ্ঠতলটাকে যদি দর্পণ হিসাবে ব্যবহার করা হয়, তাহলে ওই দর্পণকে বলা হয় গলীয় দর্পণ। তো এইটুকু আমাদের বোঝা গেল যে যদি আমরা একটা গোলকের কিছু অংশ কেটে নিয়ে সেটাকে দর্পণ হিসাবে ব্যবহার করি, তাহলে তাকে গলীয় দর্পণ বলবো। তাহলে গলীয় দর্পণ দেখো, যদি কোনো দর্পণ কোনো গোলকের অংশ হয়, তাহলে সেই দর্পণকে গলীয় দর্পণ বলে। তাহলে বোঝা গেল এটা সমতল দর্পণ নয়। যদি কোনো গোলকের কিছু অংশটাকে কেটে নিয়ে আমরা সেটাকে দর্পণ হিসাবে ব্যবহার করি, তাহলে এই ধরনের দর্পণগুলোকে বলা হয় গলীয় দর্পণ। এবার মজার বিষয় এখান থেকে শুরু হলো এবং আলোক চ্যাপ্টারের যে আসল ধামাকা সেটা শুরু হলো। দেখো আমি কি করতে পারি যে এই দিকটাকে দর্পণ হিসাবে ব্যবহার করতে পারি, পারি তো? আবার এই দিকটাকেও দর্পণ হিসাবে ব্যবহার করতে পারি, তাই না? এর উপরে ভিত্তি করে গলীয় দর্পণকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হলো। তাহলে গলীয় দর্পণ কয় প্রকার? দুই প্রকার। কি কি? যে যদি গলীয় দর্পণের বাইরের উত্তল পৃষ্ঠ, দেখো এই দিকটা বাইরের না, গোলকের বাইরের দিকটা, বাইরের উত্তল পৃষ্ঠটাকে যদি প্রতিফলক তল হিসাবে ব্যবহার করা হয়, তাহলে এই দর্পণটাকে আমি বলবো উত্তল দর্পণ। এই যে তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে একটা উত্তল দর্পণ। এবার চলে আসি, যদি তুমি এই দিকটাতে দেখো, তাহলে এই দিকটাতে কি বলবো? যে যদি কোনো গোলকের বা কোনো গলীয় দর্পণের ভেতরের অবতল পৃষ্ঠটাকে, দেখো এটা ভেতর দিক, এই ভেতরের অবতল পৃষ্ঠটাকে যদি প্রতিফলক তল হিসাবে ব্যবহার করা হয়, তাহলে এই দর্পণটাকে বলবো অবতল দর্পণ। বোঝা গেল? তাহলে দর্পণ কয় প্রকার? দুই প্রকার। এক হচ্ছে উত্তল দর্পণ, এক হচ্ছে অবতল দর্পণ। তাহলে গলীয় দর্পণের প্রকারভেদ।
গোলীয় দর্পণের প্রকার ভেদ। কয় প্রকার গোলীয় দর্পণ? বললাম গোলীয় দর্পণ দুই প্রকার। গোলীয় দর্পণ দুই প্রকার। এক হচ্ছে উত্তল দর্পণ, উত্তল দর্পণ, আর দুই হচ্ছে অবতল দর্পণ। তাহলে প্রথমে আমরা জানলাম গোলীয় দর্পণ কাকে বলে। গোলীয় দর্পণ মানে যদি কোনো দর্পণ কোনো গোলকের অংশ থেকে তৈরি করা হয় তাহলে ওই দর্পণটাকে গোলীয় দর্পণ বললাম। এবার দেখলাম যে গোলীয় দর্পণটা দুই ধরনের হয়। যদি বাইরের অবতল পৃষ্ঠটা মানে এই বাইরের উত্তল পৃষ্ঠটা যদি প্রতিফলক তল হিসাবে ব্যবহার করা হয় তাহলে সেই দর্পণটাকে উত্তল দর্পণ বলবো। যদি ভেতরের অবতল পৃষ্ঠটাকে প্রতিফলক তল হিসাবে ব্যবহার করা হয় তাহলে এই দর্পণটাকে কি বলবো? অবতল দর্পণ বলবো। ক্লিয়ার? ওকে, তাহলে উত্তল দর্পণ কাকে বলবো আমরা? এবার হেডিং করব উত্তল দর্পণ। উত্তল দর্পণ। দেখো তাহলে উত্তল দর্পণ কি বললাম? এই যে গোলীয় দর্পণের বাইরের উত্তল পৃষ্ঠটা প্রতিফলক তল হিসাবে কাজ করে সেই গোলীয় দর্পণকে বলা হয় উত্তল দর্পণ। যদি না যে গোলীয় দর্পণের বাইরের উত্তল পৃষ্ঠটি প্রতিফলক তল হিসাবে কাজ করে তাকে উত্তল দর্পণ বলে। ওকে, তাহলে উত্তল দর্পণ বোঝা গেল। যে গোলীয় দর্পণের বাইরের উত্তল পৃষ্ঠটি প্রতিফলক তল হিসাবে কাজ করে তাকে উত্তল দর্পণ বলা হয়। এবার দেখো এইটা হলো তাহলে উত্তল দর্পণ। তাহলে এই উত্তল দর্পণটাকে আমরা ছবিতে কি করে দেখাবো? ছবিতে তো দেখানো চাপ, তাই না? দেখো এই ধরনের এটা তো ত্রিমাত্রিক ছবি, 3 ডাইমেনশনাল। তো আমি যদি এইখানে বোর্ডে দেখাতে চাই তাহলে কি করে দেখাবো বলো তো? এই ধরো আমি যদি এরকম করে আঁকি তাহলে কি রকম ছবি আসবে? এইরকম ছবি। এরকম ধরো আমি ধরলাম এরকম যে এই দিকটাকে আঁকবো, এই দিকটাকে, তাহলে এই দিকটা অ্যাকচুয়ালি কি রকম হবে? এইরকম দেখাবে না? এরকম দেখাবে না? দেখাবে তো। তাহলে কোন দিকটা প্রতিফলক তল হিসাবে কাজ করছে? এই বাইরের অবতল এই উত্তল দিকটা। বাইরের উত্তল দিকটা প্রতিফলক তল হিসাবে যখন কাজ করছে তখন এটা হয়ে গেল উত্তল দর্পণ। তাহলে পেছনের দিকে তোমরা দেখো কোনো যদি আয়না ভেঙে দেখেছো দেখবে যে দিকটাতে আমরা চেহারা দেখি তার বিপরীত দিকে পারদ বা কোনো জিনিসের প্রলেপ দেওয়া থাকে, প্রলেপ। তো এই দিকটাতে যেহেতু আমরা প্রতিফলক তল হিসাবে এই দিকটাকে ব্যবহার করছি তার মানে কি হবে? এই দিকটাতে প্রলেপ দেওয়া থাকবে। তাহলে প্রলেপটাকে বোঝাতে আমরা কি করব? এই যে এই জিনিসটা যখন আমরা বোঝালাম এই দিকে বোঝাচ্ছি যে এই দিকে প্রলেপ দেওয়া আছে, প্রলেপ। তাহলে এই দিকটা হচ্ছে আমাদের প্রতিফলক তল, এই দিকটা প্রতিফলক তল, প্রতিফলক তল। এই দিকটাতে কি দেওয়া আছে? প্রলেপ, পারদ বা কিছু প্রলেপ দেওয়া আছে। তাহলে এইটা গেল আমাদের উত্তল দর্পণ। উত্তল দর্পণ বুঝতে পারলে? যে গোলীয় দর্পণের বাইরের উত্তল পৃষ্ঠটি প্রতিফলক তল হিসাবে কাজ করে সেই গোলীয় দর্পণকে বলা হয় উত্তল দর্পণ। তাহলে আমরা এটা কি বলবো? উত্তল দর্পণ। উত্তল দর্পণ। হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা যেটা বলাই হয়নি, আলোক চ্যাপ্টারে যদি ফুল মার্কস পেতে চাও তাহলে ছবি অবশ্যই দিতে হবে। ছবি যদি না দাও তাহলে মার্কস একেবারে কাটতে পারে। যে কোনো স্যারের
মন মতো নাম্বারটা কেটে নিতে পারে। তাহলে তুমি যদি ছবি দিয়ে দাও, ছবি যেমন হোক আঁকা, তাতে কিছু যায় আসে না, মোটামুটি একটা ছবি অবশ্যই দেবে। তাহলে এইটা গেল আমাদের উত্তল দর্পণ। উত্তল দর্পণ বোঝা গেছে। তাহলে এবার চলে আসি অবতল দর্পণ। এই তো আমি চামচ ছাড়বো না, চামচ ছাড়বো না। তাহলে অবতল দর্পণ কাকে বলবো? যে গোলীয় দর্পণের ভেতরের অবতল পৃষ্ঠটি প্রতিফলক তল হিসাবে কাজ করে, সেই দর্পণটিকে বলা হয় অবতল দর্পণ। ওকে, তাহলে আমি অবতল দর্পণ মুছে দিচ্ছি এখানটা। অবতল দর্পণ, অবতল দর্পণ কি? অবতল দর্পণ কি? যে গোলীয় দর্পণের, যে গোলীয় দর্পণের ভেতরের অবতল পৃষ্ঠটি, ভেতরের অবতল পৃষ্ঠটি প্রতিফলক তল হিসাবে, প্রতিফলক তল হিসাবে কাজ করে, তাকে অবতল দর্পণ বলে। অবতল দর্পণ বলে। এই গেল অবতল দর্পণ। কি লিখেছি দেখো, যে গোলীয় দর্পণের ভেতরের অবতল পৃষ্ঠটি প্রতিফলক তল হিসাবে কাজ করে, তাকে অবতল দর্পণ বলা হয়। তাহলে দেখো, এই আমাকে কি এই দিকটার ছবি এঁকে দেখাতে হবে। এই দিকটার ছবি আমি কিভাবে আঁকতে পারবো বলো? পারবো কি? তাহলে এই রকম হবে, এই রকম। কি করছে? কোন দিকটা প্রতিফলক তল হিসাবে কাজ করছে? প্রতিফলক তল হিসাবে কাজ করছে এই দিকটা, এই দিকটা, এই দিকটা। তাহলে বিপরীত দিকটাতে কি থাকবে? প্রলেপ থাকবে। তাহলে এই দিকটা হচ্ছে আমাদের প্রতিফলক তল, প্রতিফলক তল। এটা হলো প্রতিফলক তল। আর এই দিকে তাহলে কি দেওয়া আছে? এই দিকে দেওয়া আছে প্রলেপ, প্রলেপ দেওয়া আছে। এই দিকটা হচ্ছে পারদের প্রলেপ, এদিকে পারদের প্রলেপ। বোঝা গেল? এগুলো হচ্ছে পারদের প্রলেপ। তাহলে আমরা জেনে গেছি গোলীয় দর্পণ কাকে বলে, একেবারে জেনে গেছি। গোলীয় দর্পণ কয় প্রকারের হয় জেনে গেছি, 2 প্রকার, উত্তল দর্পণ, অবতল দর্পণ। তারপরে জেনে গেছি উত্তল দর্পণ কাকে বলে। কাকে বলে? এই যে এটা হচ্ছে উত্তল দর্পণ। তার মানে যে গোলীয় দর্পণের বাইরের উত্তল পৃষ্ঠটা প্রতিফলক তল হিসাবে কাজ করে, তাকে উত্তল দর্পণ বলা হয়। তারপরে চলে এসেছি অবতল দর্পণ। অবতল দর্পণ কাকে বলে? যে গোলীয় দর্পণের ভেতরের অবতল পৃষ্ঠটি প্রতিফলক তল হিসাবে কাজ করে, তাকে অবতল দর্পণ বলা হয়। চিত্রতে আমরা দেখিয়ে দিয়েছি উত্তল দর্পণ কেমন ভাবে দেখাতে হবে, অবতল দর্পণ কেমন ভাবে দেখাতে হবে। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে এবার আমাদের যেমন মানুষের চোখ, কান, নাক, গলা, মাথা অনেক কিছু আছে, দর্পণেরও কিছু অঙ্গ আছে। মানে দর্পণের বেশ কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো এবার আমাদেরকে জানতে হবে। গোলীয় দর্পণের কয়েকটা জিনিস আছে, তো জানবো এবার যে গোলীয় দর্পণের নাক, কান, গলা এরকম কিছু জিনিস আছে, তো সেগুলোই জানবো। দেখো, গোলীয় দর্পণের মেরু কাকে বলে? মেরু বলে একটা জিনিস আছে, গোলীয় দর্পণের মেরু, ইংরেজিতে বলে পোল। তাহলে দর্পণ বা মিররের পোল কাকে বলে? কোন গোলীয় দর্পণের মধ্যবিন্দুটাকে বলা হয় দর্পণের মেরু। দেখো, তাহলে আমি যদি এই রকম ভাবে আঁকি, দেখো এটা তো এর ছবি দিয়েছি, কোনো সমস্যা নেই। এবার আমি ধরো এইরকম একটা দর্পণ আঁকলাম। এটা কোন ধরনের দর্পণ বলো তো? গোলীয় দর্পণ। তার কারণ এখনো তুমি বুঝতে পারছো না যে এর কোন দিকটা প্রতিফলক তল, তাই না?
তাহলে এখন পর্যন্ত এটা হয়ে আছে গোলীয় দর্পণ। এবার গোলীয় দর্পণের মধ্যে এটা উত্তল দর্পণ নাকি অবতল দর্পণ সেটা নির্ভর করবে কোন দিকটাকে আমরা প্রতিফলক তল হিসাবে ব্যবহার করছি। তাহলে আমি যদি এই দিকে পারদের প্রলেপ দিয়ে দিই তাহলে এই দিকটা প্রতিফলক তল নয়, এই ভেতরের দিকটা প্রতিফলক তল, বোঝা গেল? তাহলে এই দিকে আমি পারদের প্রলেপ দিয়ে দিলাম। দেখো এই চিহ্নটা হচ্ছে প্রলেপের চিহ্ন, তাই এটাও যেন মাথায় থাকে যে এই দিকটাতে এই রকম চিহ্ন যেদিকে দিয়ে দেব সেই দিকটাতে বুঝতে হবে প্রলেপ দেওয়া আছে, তাহলে এই দিকটা হচ্ছে প্রতিফলক। তো গোলীয় দর্পণের মেরু কাকে বলে? যে গোলীয় দর্পণের মধ্যবিন্দুটাকে দর্পণের মেরু বলা হয়। এই যে কাকা, এই যে দেখো, এই যে এটা হচ্ছে গোলীয় দর্পণের মেরু, মধ্যবিন্দু, তাই এটাকে বলা হয় মেরু বা পোল। পোলের পি দ্বারা একে প্রকাশ করা হয়। তাহলে বোঝা গেল গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে মেরু বলা হয়। তাহলে গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে মেরু বলে। গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে মেরু বলা হয়। প্রদত্ত চিত্রে পি হলো গোলীয় দর্পণটির মেরু। বোঝা গেল? তাহলে গোলীয় দর্পণের মেরু কি সেই জিনিসটা আমরা জানলাম। এবার যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র কাকে বলে। গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র, গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র, সেন্টার অফ কার্ভেচার, বলা হয়। কি গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র কাকে বলে? দেখো এই যে দর্পণটা, গোলীয় দর্পণটা আমরা বানিয়েছি সেটা কোথা থেকে বানিয়েছি বলতো? একটা গোলক থেকে বানিয়েছি। তাহলে কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের একটা কেন্দ্র ছিল না? আছে তো? যে কোনো গোলকের একটা কেন্দ্র থাকে, তাহলে যে গোলক থেকে তুমি গোলীয় দর্পণটাকে বানালে সেই গোলকের কেন্দ্রটাই হলো গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র। বোঝা গেল? কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রটাকে গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র বলা হয়। তাহলে কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে দর্পণটির বক্রতা কেন্দ্র বলে। দেখো এইখানে যদি আমি এরকম দেখাই, ছবিটাকে আমি একটু মুছে আবার করে দেখাচ্ছি, তোমরা সব ছবি আঁকবে, অবশ্যই ছবি আঁকবে। এইটা ধরো একটা আমার দর্পণ, এইটা হচ্ছে আমার একটা দর্পণ, ওকে। এইদিকে আমি পারদের প্রলেপ দিলাম, তার মানে দর্পণটা এখন কি দর্পণ দাঁড়ালো? দর্পণটা দাঁড়ালো অবতল দর্পণ, তার কারণ ভেতরের অবতল পৃষ্ঠটা প্রতিফলক, ওইদিকে প্রলেপ দেওয়া আছে। আচ্ছা, তাহলে এই যে দর্পণটা একটা গোলক থেকে তৈরি করা হয়েছিল না? একটা গোলক থেকে তৈরি করা হয়েছিল এরকম। তো সেই গোলকের যে কেন্দ্রটা, এখানে একটা কেন্দ্র আছে সি, সেইটাই হলো গোলীয় দর্পণটার বক্রতা কেন্দ্র। আর এখানে তো আমরা দেখিয়েছি মেরু আছে পি, তাহলে সি। তাহলে প্রদত্ত চিত্রে সি হলো গোলীয় দর্পণটির বক্রতা কেন্দ্র। তাহলে প্রদত্ত চিত্রে সি হলো গোলীয় দর্পণটির বক্রতা কেন্দ্র। বোঝা গেল? তাহলে বক্রতা কেন্দ্র কি? যে কোন গোলীয় দর্পণ যে গোলক থেকে তৈরি করা হয়েছে সেই গোলকের কেন্দ্রটাকেই গোলীয় দর্পণটির বক্রতা কেন্দ্র বলা হয়। একেবারে সহজ ভাষাতে লিখে দিয়েছি। এরপরে চলো প্রধান অক্ষ, গোলীয় দর্পণের প্রধান অক্ষ মুছে দিলাম। প্রধান অক্ষ, গোলীয় দর্পণের
প্রধান অক্ষ প্রিন্সিপাল অ্যাক্সিস বলা হয়, প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে গোলীয় দর্পণের প্রধান অক্ষ কাকে বলবো? তাহলে দেখো আমি আবার আঁকবো, এটা হলো একটা কি বলতো, এটা হলো একটা গোলীয় দর্পণ। তার কারণ এখনো প্রলেপ দিইনি, মানে এখনো আমি বলতে পারবো না এটা উত্তল দর্পণ না অবতল দর্পণ, কিন্তু বলতে পারছি এটা গোলীয় দর্পণ। আচ্ছা, আমি যদি এইদিকে প্রলেপ দিয়ে দিই, এইদিকে যদি প্রলেপ দিয়ে দিলাম, তার মানে দর্পণটা কোন দর্পণ দাঁড়ালো? এখন দর্পণটা দাঁড়ালো অবতল দর্পণ। আচ্ছা, তাহলে এই অবতল দর্পণে আমরা মেরু বা পোল পেয়েছি এইখানে, বক্রতা কেন্দ্র পেয়েছি এইখানে সি, তাই না? আমরা হেডিং করেছি গোলীয় দর্পণের প্রধান অক্ষ কাকে বলে। তাহলে প্রধান অক্ষ হচ্ছে কোন গোলীয় দর্পণের মেরু এবং বক্রতা কেন্দ্রগামী সরল রেখাটাকে, মেরু এবং বক্রতা কেন্দ্রের সংযোজক সরল রেখাটিকেই গোলীয় দর্পণের কি বলা হয়? প্রধান অক্ষ বলা হয়। এইটা হলো, তাহলে কি করেছি দেখো, মেরু এবং বক্রতা কেন্দ্রের সংযোজক সরল রেখা, সংযোজক সরল রেখাটাকে কি নাম দিলাম? প্রধান অক্ষ। তাহলে কোন গোলীয় দর্পণের, কোন গোলীয় দর্পণের মেরু মানে পি, দেখো পি নাম দিয়েছি, এবং বক্রতা কেন্দ্র সি, এই দুই এর সংযোজক সরল রেখাটিকে গোলীয় দর্পণের প্রধান অক্ষ বলে। গোলীয় দর্পণের প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস বলা হয়। তাহলে বোঝা গেল, কি বোঝা গেল? যে গোলীয় দর্পণের মেরু মানে পি এবং বক্রতা কেন্দ্র মানে হচ্ছে সি, এই দুইয়ের সংযোজক সরল রেখাটিকে বলা হয় গোলীয় দর্পণটির প্রধান অক্ষ। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ। তাহলে গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ। এখানে তাহলে এখানে একটা স্টার দিয়ে উপরে লিখো যে সিপি হলো গোলীয় দর্পণটির প্রধান অক্ষ। ঠিক আছে, এবার গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ কি জিনিসটা? দেখো বক্রতা কেন্দ্র যদি আমরা জেনে গেছি, তাহলে বক্রতা ব্যাসার্ধ জানতে আর অসুবিধা নেই। বক্রতা কেন্দ্র দেখো কাকে বলেছি? কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রটাকে বলা হয় গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র। তাহলে বক্রতা ব্যাসার্ধ কাকে বলবো? কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধ আছে না একটা? হ্যাঁ আছে, তো ওই ব্যাসার্ধটাই হলো গোলীয় দর্পণটির বক্রতা ব্যাসার্ধ। কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধটিকে গোলীয় দর্পণটির বক্রতা ব্যাসার্ধ বলা হয়। তাহলে লিখে দেব, কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধটিকে দর্পণটির বক্রতা ব্যাসার্ধ বলে। তাহলে এই চিত্রটাই এঁকে নাও। এই চিত্রে সিপি সমান আর, বক্রতা ব্যাসার্ধটাকে আমরা আর দ্বারা লিখব। ঠিক আছে, তাহলে সিপি কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্বটাই হচ্ছে ওর ব্যাসার্ধ। তাহলে প্রদত্ত চিত্রে এই চিত্রটাই তোমরা আঁকো।
প্রদত্ত চিত্রে সিপি সমান আর হলো গোলীয় দর্পণটির বক্রতা ব্যাসার্ধ। বোঝা গেল? তাহলে বক্রতা ব্যাসার্ধ জিনিসটা কি? কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধটাকে গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ বলা হয়, সেই গোলকের কেন্দ্রটাকে বলা হয় গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র। তাহলে এই পর্যন্ত আমরা বেশ কিছু জিনিস জেনে গেছি বক্রতা কেন্দ্র। এবার যেটা জানতে হবে, রৈখিক উন্মেষ কাকে বলে? লিনিয়ার অ্যাপারচার অফ স্ফেরিক্যাল মিরর। মুছে দিলাম। রৈখিক উন্মেষ। রৈখিক উন্মেষ কাকে বলে বা লিনিয়ার অ্যাপারচার? একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে একটা গোলীয় দর্পণ, এইদিকে আমি প্রলেপ দিলাম, মানে দর্পণটা দাঁড়ালো এখন অবতল দর্পণ। এই যে দর্পণটার এইটা হলো একটা প্রান্তবিন্দু, এইটা হলো একটা প্রান্তবিন্দু। এই দিকটার নাম দিলাম আমি M1, এই দিকটার নাম দিলাম আমি M2। আর মেরুটাকে তো আমরা নাম দিয়েছি কি নামে? P নামে নাম দিয়েছি এটা। তারপরে এখানে দেখো আমাদের কি ছিল? এইখানে ছিল আমাদের C, যেটাকে নাম দিয়েছি আমরা বক্রতা কেন্দ্র। এই মেরু থেকে বক্রতা কেন্দ্র গামী সরল রেখাটাকে আমরা কি বললাম? প্রধান অক্ষ বললাম। এই হলো দর্পণের আমরা কি কি শিখলাম এখন পর্যন্ত। এবার আমার হচ্ছে রৈখিক উন্মেষ। কোন গোলীয় দর্পণে দেখো এটা একটা প্রান্তবিন্দু, এটা একটা প্রান্তবিন্দু, এই প্রান্তবিন্দু দুটি যোগ করা হলে যে সরল রেখাটা পাওয়া যাবে, দেখো এই প্রান্তবিন্দু দুটো যোগ করা হলে একটা সরল রেখা পাওয়া যাবে না? এই সরল রেখাটাকে গোলীয় দর্পণটির রৈখিক উন্মেষ বলা হয়। গোলীয় দর্পণটির রৈখিক উন্মেষ বলা হয়। তাহলে কোন গোলীয় দর্পণের দুই প্রান্তবিন্দু যোগ করা হলে যে সরল রেখা পাবো, সেই সরল রেখাটা হচ্ছে রৈখিক। দেখো রেখা, সরল রেখা, রৈখিক। তাহলে কোন গোলীয় দর্পণের দুই প্রান্তবিন্দু যুক্ত করা হলে যে সরল রেখাটি পাওয়া যায় তাকে দর্পণটির রৈখিক উন্মেষ বলে। দর্পণটির রৈখিক উন্মেষ বলে। বোঝা গেল? কি বললাম? কোন গোলীয় দর্পণের দুই প্রান্তবিন্দু যোগ করা হলে একটা সরল রেখা পাচ্ছি। দেখো এই যে সরল রেখাটা, সেটাই হলো গোলীয় দর্পণটির রৈখিক উন্মেষ। তাহলে প্রদত্ত চিত্রে M1 M2 সরল রেখাটি হলো দর্পণটির রৈখিক উন্মেষ। আবারও বলছি, আলোক চ্যাপ্টারে যদি ছবি না দাও তাহলে সেখানে নাম্বার কেটে নেবে। আলোক চ্যাপ্টারের যা কিছু সংজ্ঞা লিখবে তার সাথে ছবি অবশ্যই দেবে, তাহলে ফুল মার্কস পাবে। আর না হলে কখনোই ফুল মার্কস তোমরা পাবে না। তাই সাবধান, আমি প্রত্যেকটা যেমন চিত্র দিচ্ছি তোমরাও সেই রকমই চিত্র দেবে পরীক্ষায়। তাহলে প্রদত্ত চিত্রে M1 M2 সরল রেখাটি হলো দর্পণটির রৈখিক উন্মেষ। এবার হেডিং করো কৌণিক উন্মেষ। কৌণিক উন্মেষ কাকে বলবো? দেখো আবার আমি দর্পণটাকে আঁকছি। তাহলে এই হলো আমাদের দর্পণটা,
এইদিকে প্রলেপ দিলাম, মানে দর্পণটা এখন দাঁড়ালো অবতল দর্পণ দাঁড়িয়ে গেল অবতল। এইটা হচ্ছে অবতল দর্পণটার মেরু, তাই না? এইখানে আছে অবতল দর্পণটির বক্রতা কেন্দ্র, সি নাম দিয়েছি ওকে। এই দুটোকে যোগ করা হলে বক্রতা ব্যাসার্ধ পেলাম, আরো বাড়িয়ে দেওয়া হলে কি হয়ে গেল, দর্পণটির প্রধান অক্ষ পেয়ে গেলাম। এই M1 এবং M2 এই দুটোকে যোগ করলে যেটা পাই সেটাকে আমরা নাম দিলাম রৈখিক উন্মেষ, আর এখন হেডিং করেছি সেটা হচ্ছে কৌণিক উন্মেষ কাকে বলে। তাহলে কোন গোলীয় দর্পণের দুই প্রান্ত বিন্দু বক্রতা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, দেখো এই দুই প্রান্ত বিন্দুকে যদি আমি বক্রতা কেন্দ্রের সাথে যুক্ত করে দিই, এরকম যদি করে দিই, তাহলে দেখো তো এখানে একটা কোণ উৎপন্ন হয়ে গেল না, একটা কোণ উৎপন্ন হলো না এখানে, এই যে কোণ একটা কোণ উৎপন্ন হলো, এই কোণটাকে বলা হয় কৌণিক উন্মেষ। রৈখিক মানে কি, রেখা একটা পাবো, কৌণিক মানে কি পাবো, একটা কোণ পাবো। কোথায় কোণ পাবো, বক্রতা কেন্দ্রে। তাহলে কোন গোলীয় দর্পণের দুই প্রান্ত বিন্দু দর্পণটির বক্রতা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে দর্পণের কৌণিক উন্মেষ বলা হয়। তাহলে কোন গোলীয় দর্পণের দুই প্রান্ত বিন্দু দর্পণটির বক্রতা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে দর্পণটির গোলীয় দর্পণের কৌণিক উন্মেষ বলে। এখানে কি লিখবো, প্রদত্ত চিত্রে M1CM2 কোণ M1CM2 হলো দর্পণটির কৌণিক উন্মেষ। প্রদত্ত চিত্রে কোণ M1CM2 হলো দর্পণটির কৌণিক উন্মেষ। বোঝা গেল? এই গেল কৌণিক উন্মেষের গল্প, চলে গেল আমাদের। এরপরে খুবই ইম্পর্টেন্ট, মানে আজকের লেকচারের সব থেকে ইম্পর্টেন্ট টপিকটাতে আমরা ঢুকবো। তো এই পর্যন্ত তোমরা লিখে নাও, নোট অবশ্যই করতে থাকো। এরপরে আমরা নতুন একটা টপিক নিচ্ছি, মুছে দিলাম। উপাক্ষীয় রশ্মি কাকে বলে? উপাক্ষীয় রশ্মি কাকে বলে? খুব ইম্পর্টেন্ট, একেবারে মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। উপাক্ষীয় রশ্মি কাকে বলে? দেখো নামটার মধ্যে আছে উপ অক্ষ, তাহলে দর্পণের আমরা অক্ষ কি সেটা জানি, আর এইখানে দেখো উপ অক্ষ বা উপাক্ষীয়। তাহলে আগে দর্পণটা আঁকি। এই হলো আমাদের অবতল একটা দর্পণ, এইটা হলো দর্পণটার মেরু বা পোল, এইটা হলো বক্রতা কেন্দ্র সি, এই দুটোকে যোগ করলে হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, এই আরো যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে হয়ে গেল প্রধান অক্ষ। ওকে, এইটা দর্পণের আমরা একটা ছবি মোটামুটি দিলাম, এটা হচ্ছে অবতল দর্পণ। উপাক্ষীয় রশ্মি মানে কি, যে সকল আলোক রশ্মি গোলীয় দর্পণের প্রধান অক্ষের প্রায় সমান্তরাল এবং দর্পণের মেরুর খুব কাছাকাছি আপতিত হয়, সেই রশ্মিগুলোকে বলা হয় গোলীয় দর্পণের উপাক্ষীয় রশ্মি।
দেখো আমি ছবিটা দিচ্ছি এই রকম। এইরকম। তাহলে যে সমস্ত আলোক রশ্মি গোলীয় দর্পণের প্রধান অক্ষের প্রায় সমান্তরাল, দেখো আমি প্রায় বলেছি, একেবারে সমান্তরাল বলিনি, প্রায় সমান্তরাল এবং দর্পণের মেরুর খুব কাছাকাছি আপতিত হয়। দর্পণে দেখো পিটা হচ্ছে মেরু, দেখো মেরুর কাছাকাছি আপতিত হয়েছে, এই রশ্মিগুলোকে বলা হয় উপাক্ষীয় রশ্মি। তাহলে আমি নাম দিচ্ছি পি কিউ আর এস, আমি চারটে রশ্মি দিলাম, এরা হলো উপাক্ষীয় রশ্মি। তাহলে যে সকল আলোক রশ্মি গোলীয় দর্পণের প্রধান অক্ষের প্রায় সমান্তরাল, ব্র্যাকেটে লিখতে পারো যে প্রধান অক্ষের সঙ্গে খুব ক্ষুদ্র কোণে নত, প্রধান অক্ষের সাথে খুব ক্ষুদ্র কোণে নত, ব্র্যাকেট ক্লোজ করলাম, ব্র্যাকেটে লিখলাম। তাহলে যে সকল আলোক রশ্মি গোলীয় দর্পণের প্রধান অক্ষের প্রায় সমান্তরাল এবং দর্পণের মেরুর খুব কাছাকাছি অঞ্চলে আপতিত হয় তাদের উপাক্ষীয় রশ্মি বলে, তাদের উপাক্ষীয় রশ্মি বলে। বোঝা গেল? দেখো একবার পড়ো, যে সকল আলোক রশ্মি গোলীয় দর্পণের প্রধান অক্ষের প্রায় সমান্তরাল, তাহলে একটা শর্ত হচ্ছে যে সব আলোক রশ্মি গোলীয় দর্পণের প্রধান অক্ষের প্রায় সমান্তরাল, 1 নম্বর গেল। আর 2 নম্বর হচ্ছে আলোক রশ্মিগুলো কোথায় আপতিত হবে, দর্পণটার মেরুর খুব কাছাকাছি অঞ্চলে আপতিত হবে, এই রশ্মিগুলোকে বলা হয় উপাক্ষীয় রশ্মি। তাহলে প্রদত্ত চিত্রে পি কিউ আর এবং এস হলো উপাক্ষীয় রশ্মি। ছবি ছাড়া আলোক চ্যাপ্টার অসম্পূর্ণ। বোঝা গেল উপাক্ষীয় রশ্মি। তাহলে দেখো বৈশিষ্ট্য, উপাক্ষীয় রশ্মির বৈশিষ্ট্য কি বলতো, উপাক্ষীয় রশ্মির বৈশিষ্ট্য তোমরা এইভাবে লিখতে পারো যে উপাক্ষীয় রশ্মির বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে যে উপাক্ষীয় রশ্মি দর্পণের প্রধান অক্ষের প্রায় সমান্তরাল ভাবে আপতিত হয়। তাহলে উপাক্ষীয় রশ্মি গোলীয় দর্পণের প্রধান অক্ষের সাথে প্রায় সমান্তরাল। হলো 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে উপাক্ষীয় রশ্মিগুলি দর্পণের মেরুর খুব কাছাকাছি অঞ্চলে আপতিত হয়। উপাক্ষীয় রশ্মিগুলি গোলীয় দর্পণের মেরুর খুব কাছাকাছি অঞ্চলে আপতিত হয়। এই দুটো হলো উপাক্ষীয় রশ্মির বৈশিষ্ট্য। আমাদের পুরো চ্যাপ্টারটাতে যে রশ্মিগুলো দেখাবো সবই হবে উপাক্ষীয় রশ্মি, মানে চ্যাপ্টারটা শুধুমাত্র উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রেই প্রযোজ্য। বোঝা গেল? তাহলে উপাক্ষীয় রশ্মি কাকে বলে, যে সমস্ত আলোক রশ্মি গোলীয় দর্পণের
প্রধান অক্ষের প্রায় সমান্তরাল, 1 নম্বর শর্ত, এবং গোলীয় দর্পণের মেরুর খুব কাছাকাছি অঞ্চলে আপতিত হয়, সেই রশ্মিগুলোকে বলা হয় উপাক্ষীয় রশ্মি। বোঝা গেল? উপাক্ষীয় রশ্মি ক্লিয়ার হলো। এবার হচ্ছে প্রান্তিক রশ্মি কাকে বলে? প্রান্তিক রশ্মি মুছে দিলাম। এই ছবিটাই রাখবো আমি, তোমরা আলাদাভাবে আঁকতে পারো, এই ছবিটাই আমি রাখবো। প্রান্তিক রশ্মি, প্রান্তিক রশ্মি বা প্রান্তীয় রশ্মি, প্রান্তীয় রশ্মি বা অক্ষ অপসারী রশ্মি, অক্ষাপসারী রশ্মি, যা কিছু বলতে পারে। তাহলে কি বললাম? প্রান্তিক রশ্মি, প্রান্তীয় রশ্মি বা অক্ষা অপসারী রশ্মি, মানে অক্ষ থেকে যে রশ্মিগুলো, মানে গোলীয় দর্পণের মেরু থেকে যারা একেবারে প্রান্তের দিকে আপতিত হয় তাকে বলা হয় প্রান্তীয় রশ্মি। নামের মধ্যে আছে দেখো, যে সকল আলোক রশ্মি গোলীয় দর্পণের প্রান্তের দিকে আপতিত হয় সেই রশ্মিগুলোকে বলা হয় প্রান্তীয় রশ্মি। তাহলে যে সকল আলোক রশ্মি গোলীয় দর্পণের প্রান্তের দিকে আপতিত হয় তাদের প্রান্তীয় রশ্মি বলে, প্রান্তীয় রশ্মি বলে, প্রান্তীয় রশ্মি বলে। তাহলে এখানে আমি ছবি দেখাবো, কই গো, অন্য কিছু দেখায়, এটা। তাহলে প্রান্তের দিকে পড়বে, এইরকম ভাবে যদি পড়ে, রশ্মিগুলো যদি এইভাবে প্রান্তের দিকে পড়ে, এইভাবে যদি প্রান্তের দিকে পড়ে, এইভাবে যদি প্রান্তের দিকে পড়ে, তাহলে এই রশ্মিগুলোকে বলা হবে প্রান্তীয় রশ্মি। নাম দিয়েছি, কি কি দেবো বলো তো? এক্স, ওয়াই ও ডব্লু থেকে শুরু করি, তাহলে শেষ হয়ে যাবে। ডব্লু, ডব্লু এক্স, এটা হচ্ছে ওয়াই, জেড, এগুলো হলো প্রান্তীয় রশ্মি। প্রদত্ত চিত্রে ডব্লু এক্স, ওয়াই এবং জেড হলো প্রান্তীয় রশ্মি, প্রান্তীয় রশ্মি। বোঝা গেল? তাহলে উপাক্ষীয় মানে অক্ষের প্রায় সমান্তরাল এবং মেরুর খুব কাছাকাছি অঞ্চলে আপতিত হয়। প্রান্তীয় রশ্মি মানে হচ্ছে যে সকল আলোক রশ্মি গোলীয় দর্পণের প্রান্তের দিকে আপতিত হয় সেই আলোক রশ্মিগুলোকে বলা হয় প্রান্তীয় রশ্মি। তাহলে বৈশিষ্ট্য কি পাচ্ছি দেখো, বৈশিষ্ট্য বলে লিখো প্রান্তীয় রশ্মির বৈশিষ্ট্য। 1 নম্বরটা কি? যে প্রান্তীয় রশ্মিগুলি গোলীয় দর্পণের প্রান্তের দিকে আপতিত হয়। তাহলে প্রান্তীয় রশ্মিগুলি গোলীয় দর্পণের প্রান্তের দিকে আপতিত হয়। 2 নম্বরটা কি? যে প্রান্তীয় রশ্মিগুলি প্রধান অক্ষের সঙ্গে বৃহৎ কোণে আপতিত হয়, বৃহৎ মানে এই রকম ভাবে অনেক বড় কোণে। তাহলে প্রান্তীয় রশ্মিগুলি দর্পণের অক্ষের সঙ্গে বৃহৎ কোণে আপতিত হয়, এই গেল প্রান্তীয় রশ্মির সংজ্ঞা, প্রান্তীয় রশ্মির বৈশিষ্ট্য। তো আজকের এই যে চামচ নিয়ে আমরা শুরু করেছিলাম সেইখানের আলোচনা গোলীয় দর্পণের যত যা হয় সব কিছু পর্যন্ত আলোচনা করলাম।
এর পরের লেকচারটা একেবারে খুবই গুরুত্বপূর্ণ। সেখানেই গোলীয় দর্পণের ফোকাস কি, গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য কাকে বলে, ফোকাস তল কাকে বলে, সমস্ত কিছু আলোচনা করব। তো এই লেকচারটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও, অবশ্যই জানাও।